রাত পোহালেই বিধানসভা নির্বাচনের ফলাফল। রাজ্য কার দখলে থাকবে, প্রত্যাবর্তন নাকি পরিবর্তন তা পরিষ্কার হয়ে যাবে। তার আগেই বিভিন্ন দলের প্রার্থীরা পুজো দিয়ে দেবদেবীর কাছে আশীর্বাদ গ্রহণ করছেন। কামারপুকুর শ্রী রামকৃষ্ণ মঠে দেখা গেল গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগারকে। এছাড়াও তিনি জয়রামবাটির মাতৃমন্দির এবং অন্যান্য জায়গাতেও পুজো দিয়ে আশীর্বাদ গ্রহণ করেন। জয় নিয়ে আশাবাদী প্রশান্তবাবু জানান, গোঘাটবাসীর শান্তি ও সমৃদ্ধির জন্যই তিনি পুজো দিলেন। সমগ্র গোঘাট বিধানসভার প্রত্যেকটি মানুষের জন্য আমি ঠাকুরের কাছে প্রার্থনা করলাম আগামী দিন যেন সবারই ভালো থাকে, সবাই সুস্থ থাকে, আমরা সবারই যেন সকলের যেন মঙ্গল করেন ঈশ্বর, এই প্রার্থনা করলাম ভগবান শ্রী রামকৃষ্ণ দেবের চরণে। দাদা, মানে আগামীকাল তো ভোটের রেজাল্ট, আর সেই রেজাল্টের আগেই কি একবার মঠে আশীর্বাদ নিতে ছুটে আসবে? হ্যাঁ, আমি নিজের রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষিত, মঠেই দীক্ষিত, আমি একজন শিষ্য। আমি সবারই কাছে আজকে সবারই হয়েই মানে আমার সমগ্র যে গোঘাটের প্রত্যেকটি নাগরিক যারা আছে প্রত্যেকের জন্যই এই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম যে সকলেই যেন ভালো থাকেন, আগামী দিনগুলো সকলের যেন ভালো কাটে। জেতার ব্যাপারে কতটা আশাবাদী? ওটা তো 100% আগেই বলেছি, জেতা নিয়ে কোনো সংশয় নেই, আর জেতাটা তো একদম সময়ের শুধু অপেক্ষা। হ্যাঁ, এই কামারপুর মঠে ঠাকুরের জায়গায় এলাম, তারপরে মা শারদামণির যে আমাদের মাতৃ মন্দির আছে ওখানে মায়ের কাছে প্রণাম নিবেদন করব। তারপরে আমার গ্রামে যাব, আমার গ্রামে শিবের যে মন্দির আছে এবং আমার নিজের পারিবারিক যে দেবতা আছে ওখানেও যাব, আমার প্রণাম নিবেদন করব। তারপর এসে সর্বশেষে আমাদের নির্বাচনী যে কার্যালয় আছে তার পাশেই যে আমাদের মা কালীর মন্দির আছে ওখানে আমার প্রণাম নিবেদন করবো আজকে। প্রার্থীপদ ঘোষণার পর রামকৃষ্ণ মঠ আবার আগামীকাল রেজাল্ট, তার আগে রামকৃষ্ণ মঠে ছুটে আসবে। আমরা বললাম প্রথমেই যে আমরা ঈশ্বরে বিশ্বাসী, সর্বোপরি ঈশ্বরই শেষ কথা, ঈশ্বরই মানুষকে ভালো রাখতে পারেন, সমাজকে ভালো রাখতে পারেন। আমরা মানে উপলক্ষ মাত্র মানুষ, কিন্তু উনিই তো সব সঠিক পথে পরিচালনা করবে সমগ্র সমাজকে। মানে রেজাল্ট নিয়ে কি কোনো চাপা একটা টেনশন আছে? না, রেজাল্ট নিয়ে কোনো চাপের কোনো গল্পই নেই, আর টেনশনের কোনো প্রশ্নই আসে না। রেজাল্ট হয়ে গেছে, দেয়ালে লেখন হয়ে গেছে, বিজেপি সরকার হচ্ছে। আগামীকাল বেলা 11টার পর বুঝতে পারবেন যে বিজেপি কত সংখ্যার আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসতে চলেছে। টেন্থ বুঝে নেবেন। গোঘাটের প্রত্যেকটি ভোটার, আমাদের যা ভোটার ছিল এই গোঘাটের প্রত্যেকটি ভোটারকে আমি ওনাদের কাছে কি বলবো, কৃতজ্ঞতা জ্ঞাপন করব যে ওনারা এই ভোটেতে অংশগ্রহণ করেছেন, আর গণতান্ত্রিক উৎসবে ওনারা সবাই ওনাদের মতামত প্রকাশ করেছেন ইভিএম এর মধ্য দিয়ে। সেই সঙ্গে সঙ্গে ইলেকশন কমিশনকেও ধন্যবাদ জানাবো এত সুন্দর একটা রক্তপাতহীন নির্বাচন উপহার দেওয়ার জন্য। স্বাধীনতার পর এই প্রথম বাংলাতে প্রাণহানি বিহীন নির্বাচন, মানে আমাদের বাংলায় নির্বাচন মানে 20 জন 30 জন 50 জন 70 জন এরকম টাক রেকর্ড আছে যে প্রাণহানি হয়, এই প্রথম কোনো রক্তপাতবিহীন নির্বাচন হলো। এটা আমাদের জন্য, গণতন্ত্রের জন্য, আগামী ভবিষ্যৎ, আগামী জেনারেশনের জন্য একটা ভালো শুভ বার্তা এলো। আগামী দিনে যাতে এই ধরনের নির্বাচনই হয়, যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, নির্বাচন কমিশন সেই বিষয়ে সচেষ্ট হবে। আর আপামর বাংলার নাগরিক তারা যে তাদের মতদান দিয়েছে, গোঘাটবাসী সহ সমগ্র বাঙালি সমাজকে আমি বলবো যে আপনাদের কাছে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে, আমি একজন প্রার্থী হিসেবে আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের মতদান দিয়েছেন। বারবারই তৃণমূল কংগ্রেস স্ট্রংরুমের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে, কি বলবেন? দেখুন, ভয়ের আতঙ্কে আছে। ওনার নেত্রী কখনো বলছেন যে 294 সিট, তার মধ্যে 293টাই ভোট হয়েছে, একটা ভোট ক্যান্সেল হয়েছে, আবার পুনর্নির্বাচন হবে। তো 294টা আসন আছে যেখানে বাংলায়, সেখানে উনি 300 আসনে জিতবেন বলছেন। এখান থেকেই বোঝা যায় ওনার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে। সেই সঙ্গে সঙ্গে ওনার দলের যারা আছেন তাদেরও একই কেস। তো ওটা নিয়ে কোনো বিষয়ে মন্তব্য করে লাভ নেই। আজকে শুভ দিনেতে এই ঠাকুরের স্থানে এসেছি, ঠাকুরের কাছে প্রার্থনা করতে এসেছি। ঠাকুর যেন সকলকে ভালো রাখেন, সকলকে সুস্থ রাখেন, সকলের মধ্যে যেন আনন্দ বিরাজ করে। আগামী দিন যেন আমরা সবাই মিলেমিশে একসাথে, দল মত নির্বিশেষে এই গোঘাটে আমরা মিলেমিশে যেন সকলেই বাস করতে পারি, এই বার্তাটাই দিতে এসেছি। আমি দলীয় কর্মীদেরকেও বলেছি যে আমরা জিতবো ঠিকই, কিন্তু আমরা শান্তির বার্তা পৌঁছাবো। আমরা হিংসামুক্ত গোঘাট বিধানসভা উপহার দেওয়াই আমার মূল লক্ষ্য ছিল। আমার মূল লক্ষ্য ছিল যে গোঘাটে হিংসা কেন হবে, রাজনীতি মানে হিংসা কেন থাকবে, রাজনীতি মানে বিদ্বেষ কেন থাকবে, রাজনীতি মানে
এইরকম আমাদের একে অপরের প্রতি কেন এরকম রেষারেষি থাকবে? এই জায়গাটার পরিবর্তন হওয়া দরকার আছে। যুব সমাজ আজকে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, আবার আস্তে 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 যুব সমাজ আসছে, শিক্ষিত সমাজ আসছে, রাজনীতির দিকে আকর্ষিত হচ্ছে। এটাকে ধরে রাখতে গেলে, বজায় রাখতে গেলে আমাদেরকে রাজনীতিতে আমাদের শুদ্ধিকরণ প্রয়োজন। এই শুদ্ধিকরণ এটাই, আমাদেরকে হিংসা মুক্ত রাজনীতি উপহার দিতে হবে মানুষকে। রাজনৈতিক দল হিসেবে আমাদেরও সচেতনতার প্রয়োজন আছে। আমি নিজে সচেতন এবং আমার দলের কর্মীরাও ভীষণভাবে সচেতন। আগামী দিন আমরা যে কালকে সরকার হবে আমাদের বিজেপি সরকার, তাতে করে বিজেপির কর্মী সমর্থকরা একদম মানে খুব শান্ত পরিবেশেই থাকবে, কোনো রকম কোনো অশান্তিতে কোনো প্ররোচনাতে পা দিবে না। আমি উল্টো দিক থেকে যারা আছে তাদেরকেও বলবো যে আপনারাও আপনাদের দিকটা ভাবুন, যে আমরা মিলেমিশে সবাই মিলে গোঘাটে যাতে সুন্দর সুষ্ঠু পরিবেশে বাস করতে পারি, একটা ভালো গোঘাটকে রাজনীতির পরিবেশ উপহার দিতে পারি আপামর নাগরিকদের জন্য। এই বার্তাটাই দেবো, আর ঠাকুরের কাছে এই প্রার্থনাটাই করলাম। আপনি এরকম ভোট হয়েছে বুঝেছেন, ইলেকশন কমিশন তো চাই না, ইলেকশন কমিশন গণতান্ত্রিক অধিকারটা সুনিশ্চিত করতে চেয়েছে। আর গণতান্ত্রিক অধিকার যেখানে হরণ হয়েছে সেইখানে তো এই প্রেক্ষাপটটাই আসবে, পুনর্নির্বাচনের প্রশ্নই আসবে। তো ঠিক আছে, এটা ভালো ডিসিশনটা খুব সঠিক সময়ে সঠিক ডিসিশন হয়েছে। তো মানুষের অধিকার সুনিশ্চিত করতে হবে, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। এতে দলমত নির্বিশেষে কে কাকে ভোট দিবে সেটা তার একান্ত ব্যক্তিগত বিষয়, কিন্তু আমাকে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ দিতে হবে, আমাকে ইভিএম পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা ইলেকশন কমিশনকে করতে হবে। সেই বিষয়ে ইলেকশন কমিশন যে ডিসিশন নিয়েছে এটাকে আমি সাধুবাদ জানাবো। গণনার পরেও একটা বুথে ভোট, এটা কি চাপ নয়? চাপের কিছু নেই, আমাদের কেন চাপ হবে? আমাদের কোনো চাপ নেই, আমরা তো ক্ষমতায় এসে গেছি, শুধু কাগজে কলমে আসেনি, কালকে এসে যাবো। 11টার পর বুঝতে পারবেন যে কোন দিকে যাচ্ছে বাংলার মানুষ, কোন দিকে রায় দিচ্ছে। বাংলার মানুষ খুব সচেতন, রাজনৈতিক সচেতন মানুষ। বাংলার মানুষ পরিবর্তনের পক্ষে আছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমাদের দৃঢ় বিশ্বাস আছে, আমরা যেখানে গেছি, যেই জায়গায় গেছি, মানুষ একটা চাপ ও অসন্তোষ ভোগ করছিলেন 21 সালের পর থেকে, 19 থেকে 21 সাল থেকে যেভাবে মানুষের গণতান্ত্রিক হরণ হয়েছে, 18 সালে পঞ্চায়েত ভোটে, 23 সালে পঞ্চায়েত ভোটে মানুষের যে অধিকার হরণ হয়েছে, এর ফলস্বরূপ 26 সালের হচ্ছে বিধানসভা নির্বাচনে মানুষ তার অধিকার প্রয়োগ করেছে এবং সঠিক দিকেই অধিকার যে প্রয়োগের বিষয়টা সঠিক দিকেই গেছে, ইঙ্গিত সঠিক দিকে আছে, সব পদ্ম কমন হয়ে যাবে। একুশের একটা তো বিষয় আছে, তো আশা করছি ইলেকশন কমিশন, এবারে নির্বাচন কমিশন যেভাবে কড়া হাতে টোটাল বিষয়টাকে দেখছেন এবং যে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করছেন ব্যবস্থাপনাটা, তাতে করে এইরকম হওয়ার জায়গা থাকে নেই। যদি রাজনৈতিক দলগুলো একটু নিজেরা যদি একটু সচেতন হয় তাহলে অনেকটা ইয়ে হয় আর কি, মানে রদ হয়। তো আমি আমার কর্মীদেরকে আমি বলতে পারি, আমার কর্মীদেরকে টোটাল একদম গ্রাউন্ড লেভেল পর্যন্ত আমি বার্তা দিয়েছি, যাতে আমার কর্মীরা একদম নিজেদেরকে খুব সংযত রাখে এবং নিজেদেরকে কি বলবো, একবারে একটা আমাদের যে পরিকল্পনা আছে যে আমরা হিংসার বাইরে যাব, সেই জায়গাতে আমার কর্মীরা অবশ্যই ওই বিষয়তে মান্যতা দিবে এবং বিরোধী রাজনীতি যারা করে তারা তাদের জায়গায় থাকবে, ওটা নিয়ে কোনো সংশয় নেই। তো ব্যাপারটা হচ্ছে এইবারেতে ধরুন কালকে যখন আপনি 200-র বেশি সরকার আসন নিয়ে আমরা সরকারে আসবো, তখন বিষয়টা কি হতে পারে সেটা আর বলার নেই। ওটা বাংলা কালকে গেরুয়াময় হয়ে যাবে। ঠিক আছে। অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406।